কি বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আমিও তোমাদের দোয়াতে খুব ভালো আছি। বন্ধুরা, আজকে যে গল্পটা তোমাদের মাঝে শোনাতে যাচ্ছি, গল্পটা খুব রোমান্টিক, কারণ এটা আমার জীবনের গল্প। এই গল্পটা শুনলে তোমরা যে কি আনন্দ পাবে, তোমরা শুরু থেকে শেষ অবধি পর্যন্ত যদি শোনো তাহলে খুব আনন্দিত হবে, কারণ এটা আমার জীবনের একেবারে অদ্ভুত একটা গল্প। বিয়ের পরে স্বামী 10 বছর বিদেশ গিয়েছিল, কারণ বিয়ের পরে আমাকে মাত্র একটা বছর সময় দিয়েছিল। আমার পেটে তখন একটা কন্যা সন্তান ছিল। এভাবেই মাঝে কয়েকটা দিন এসে থেকে গিয়েছিল, আবার সে একটানা 10 বছর এভাবে বিদেশ করলো। কিন্তু অবশেষে আমার মেয়েটা সে বিয়ের উপযুক্ত হয়ে গেছে, যেন অনেক হ্যান্ডসাম হয়ে গেছে। তাই আমার বিয়ের বয়সটা হয়ে যাওয়াতেই আমি আমার মেয়েকে বললাম, তুই কি কারোর সাথে প্রেম টেম করেছিস? তখন আমার মেয়ে বলল, হ্যাঁ, আমি একটা ছেলেকে খুব ভালোবাসি। কারণ আমার মেয়েটা বড় হয়ে গেছে বন্ধুরা, তাকে তো বিয়ে থাওয়া দিতে হবে। তাই সে একটা ছেলেকে খুব পছন্দ করত। ছেলেটি বেকার ছিল। তাই আমি ছেলেটির কথা তার বাবাকে ফোন করে জানালাম। তার বাবা হঠাৎ করে বিদেশ থেকে এসেই ছেলেটির সাথে বিয়ে দিয়ে কয়েকটা দিন থেকে আবার চলে গেল। ছেলেটির কোনো কাজকর্ম ছিল না, তাই ছেলেটিকে আমরা ঘর জামাই করে রেখে দিলাম, কারণ আমাদের টাকা পয়সার অভাব নেই। আমার স্বামী আজ 20টা বছর বিদেশ। বন্ধুরা, গল্পটি শোনার আগে তোমরা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে আশেপাশে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের দেখার সুযোগ করে দাও। তাহলে চলে যাই বন্ধুরা আমার মূল গল্পতে। আমি একটা গরিব ঘরের মেয়ে। বাবা মা যেন, আমার বিয়ের বয়সটা হয়ে গেছে তাও যেন বাবা মার চোখে পড়তো না, কারণ আমার বাবা অতি গরিব, টাকার জন্য আমার বিয়ে হতো না। কিন্তু আমি একটা খুবই হ্যান্ডসাম একটা মেয়ে। বন্ধুরা, স্ক্রিনে তো আমাকে দেখতেই পারছো। এই জন্য আমার বিয়ে হতো না, কারণ এখনকার যুগে টাকা পয়সা না দিলে কোনো মেয়ের বিয়ে হয় না, আমার যতই চেহারা ভালো হোক। কিন্তু মাঝে সাঝেই আমার বাড়ির পাই দিয়ে খুবই একটা হ্যান্ডসাম ছেলে যেত। ছেলেটা তেমন লেখাপড়া জানে না, এই ভাটাতে মনে হয় যত সম্ভব একটা চাকরি বাকরি করে, কারণ সে একজন ভাটার ম্যানেজার আমি শুনতে পেয়েছি। ছেলেটি মাঝে মাঝে আমার দিকে এই দিক দিয়ে ভাটাই যেত আর আমার দিকে ফলো করতো। এভাবেই আমিও তাকে দেখে হাসাহাসি করতাম, মাঝে সাঝে একটু দেখে কথা বলতাম। বন্ধুরা, এভাবেই ছেলেটির সঙ্গে আমার অবশেষে প্রেম প্রীতি করে বিয়ে হলো। তারপরে হঠাৎ বাসর হলো। এভাবেই বাসরের রাতে আমাকে ছেলেটি একবার বলল, শোনো, আজকে যা তোমাকে লাগছে না, কারণ ঘুমটা খুলতেই যেন আমি মনে হচ্ছে আমার চোখের সামনে একটা কি পরি দেখছি, একেবারে লাল পরি নীল পরি, যে গল্পটা শুনেছি সেই রকম মনে হচ্ছে তোমাকে পরীর মতো লাগছে। তখন আমি বললাম, যা, এসব কথা বলতে হয় নাকি? এতদিন মনে হয় আমাকে রাস্তাঘাটে দেখো না, আর দেখে শুনে তো আসছো। তখন আমার স্বামী বলল, আজকে আমাদের বাসর রাত, সবচেয়ে স্বামী স্ত্রীর পৃথিবীতে সবচেয়ে সুখের রাত। এই রাতে দুজন ঝগড়াঝাটি না করে চলো আগের কাজটা আগে করে নি। তখন আমার স্বামীকে বললাম, শোনো, তুমি কি কাজ করবে কি না করবে আমি জানি না, কিন্তু আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসি। তুমি আমাকে কিন্তু জীবনে ছেড়ে কখনো কোনো জায়গায় যেও না। তখন আমার স্বামী বলল, আমিও না তোমাকে প্রচণ্ড ভালোবাসি। আজকের রাতে আমি শপথ করছি, আমি তোমাকে ছেড়ে কোথাও কোনো জায়গায় কোনো কিছু করবো না, আর কোনো দিন সম্ভবও না, কারণ জনম জনম দুজন একসঙ্গেই এভাবেই কাটিয়ে দেব। তারপরে বন্ধুরা, আমার স্বামী হুট করে খাটের উপর থেকে উঠে লাইটটা বন্ধ করে দিল। এভাবেই আমাদের সারা রাত সুখের স্বর্গতে যেন একেবারে ভরে গেল। তারপরে বন্ধুরা, এভাবেই সকাল হয়ে গেল। এদিকে বেলা 10টা বেজে গেছে, কারণ স্বামীর সংসারে কেউ নেই, কারণ আমার শ্বশুর বাড়িটা একটু দূরে, আর আমার স্বামী বিয়ের আগেই আমার জন্য আলাদা ঘর বাড়ি করেই সে সব কিছু ঠিক করেই আমাকে বিয়ে করছে। জানো, এই বাড়িতে আমি আর আমার স্বামী ছাড়া কেউ নেই। তাই দুজনে সকালে উঠে ঘুম থেকে উঠেই চলে গেলাম গোসলখানায় গিয়ে গোসল টোসল করে একেবারে সব কিছু ঠিকঠাক করে আমি রান্না করতে চলে গেলাম। আমার স্বামী যেন আমাকে দেখে শুধু মিটমিট করে হাসছে।
তখন আমি রান্নাঘর থেকেই জিজ্ঞেস করলাম, আচ্ছা তুমি এভাবে মুচকি হাসি দিচ্ছ কেন? তখন আমার স্বামী বলল, কি করব, তোমাকে যেন এখনই আবার একটু আদর করতে ইচ্ছে করছে, তাই আমি একটু মুচকি হাসি দিচ্ছি। তোমার কি সমস্যা হচ্ছে? তখন আমি বললাম, না আমার কোনো সমস্যা নেই। তুমি সারা রাত যে ইয়েটা করছো আমার আর কোনো কিছুই ভালো লাগছে না। যাও, তুমি যা করছো না, এভাবে কি কোনো মানুষকে, কোনো স্ত্রীকে কোনো স্বামী আদর করে? তখন আমার স্বামী বলল, ঠিক আছে তাড়াতাড়ি ভাত টাত রান্না করো, আমি খেয়ে দেখি ইট ভাটাতে যাব, কারণ অনেক লেবার এইটা ওটা আছে, হিসাব পাতি করতে হয়। আমার স্বামীটা ভাটার একজন ম্যানেজার। তারপরে বন্ধুরা আমার স্বামীকে খাওয়াই দেয়, তাকে ভাটার দিকে অগ্রসর করলাম। এভাবেই আমাদের সুখের সংসারটা যেন 6 থেকে 7 মাস একেবারে চলে গেল। কোনো কিছুই বুঝতে পারলাম না, কারণ স্বামীর আদর সোহাগ পেয়ে এই 6টি মাস যেন খুবই আমি আনন্দিত এবং গর্বিত। এভাবেই 6টি মাস পরে আমার পেটে এরকম বাচ্চা আসলো। তারপরে বন্ধুরা আমার স্বামীর যেন হঠাৎ করে ভাটাতে কাজ নেই। ভাটার মালিক বলছে কি, তুমি তো এখন ভাটাতে অনেক বছর ম্যানেজারি করছো, যেহেতু তোমার সংসার হয়েছে, এখন সংসারটা বড় হয়েছে, তোমার তো আর এই বেতনে চলবে না। ঠিক আছে, তোমাকে আমি এখনই ছাড়তে বলছি না, তুমি আর 2টা মাস 1.5টা মাস থাকো, তারপরে অন্য এক জায়গায় কাজের সন্ধান করো, না হলে আমি কিন্তু হুট করে ভাটাটা কখন বন্ধ হয়ে যাবে। যে যুগ পড়েছে, ভাটার অবস্থা, ব্যবসাটা ভালো না, তাই তুমি একটু অন্য জায়গায় ব্যবস্থা করো। আমার স্বামী এসে আমাকে ভাটার মালিকের কথা বলল যে এই ঘটনা। তখন আমি বললাম, এখন কি করবা? আচ্ছা তুমি 1-1.5 মাস ভাটাতেও কাজ করো, আর বিকেলবেলা এসে একটু শহর ঘাটে তোমার একটা কাজের সন্ধান করো। তখন যেন আমার স্বামী কাজ না পেয়ে যেন মাঝে মাঝে ভাটা থেকে আসে আর শহরে এভাবে কাজ খোঁজার জন্য চলে যায়। কারণ আমার স্বামী বিয়ের আগে একা ছিল, তো কোনো সংসার ছিল না, টাকা পয়সার খরচ ছিল না, এখন বাড়তি খরচ, কারণ আমার পেটে বাচ্চা তার। এভাবেই আমার স্বামী যেন কোনো শহরে আর কাজ খুঁজে পেল না। তখন ভাটা থেকেও ভাটার ম্যানেজার অবশেষে এই 1.5 মাসের মধ্যে তাকে বাদ করে দিল। কিন্তু আমার স্বামীটা তেমন লেখাপড়াও জানে না, একেবারে বেকার হয়ে বাড়িতে আর কতদিন বসে থাকবে। এদিকে চাউল টাউল বাড়িতে নেই, তরি তরকারি নেই। আমার স্বামী যেন আমাকে প্রচণ্ড ভালোবাসতো, আমি যেন স্বামীর জন্য সবসময়ই দোয়া করতাম। কিন্তু অবশেষে বন্ধুরা আমার স্বামী হঠাৎ একদিন আমাকে বলল, শোনো, আমার মনে হয় এই শহরে ভাগ্য নেই, কারণ কোনো কাজই তো আমি এখনো মেলাতে পারলাম না। তাই বলে কি, পাশে 4 কাঠা জমি আছে না, ওটা বেচলে আমি বিদেশ চলে যেতে পারবো, আর বিদেশ গেলে দেখবো আমাদের সুখ শান্তি অনেক ফিরে আসবে, অনেক টাকা পয়সা গোছাতে পারবো। তখন আমি আর স্বামীকে কি বলবো, কারণ আমি প্রচণ্ড ভালোবাসি। শুধু এটুকুই বললাম, তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারবে, কথা বলতে পারলে? তখন আমার স্বামী আমাকে বলল, শোনো শোনা, কি করব, দেখো এই সংসারের তো আয় উন্নতি করতে হবে, কারণ আমার এই পেটে, তোমার পেটে যে সন্তানটা আসছে তারও তো ভবিষ্যতের দরকার আছে। তারপরে বন্ধুরা আমি তখন আমার স্বামীকে বললাম, তোমার যেটা ভালো হয় সেটা করো, কারণ তুমি যখন সংসারের সব কিছু মাতা, এখন তো বর্তমান তোমার সংসারে কেউ নেই, তুমি ছাড়া আর আমি ছাড়া কেউ নেই, কারণ তোমার কর্মটাই আমার এখন সব কিছু দিক ঠিক করছে। তাই তোমার যেটা ভালো মনে হয় সেটা করো, কারণ টাকা পয়সা না থাকলে মানুষের দাম নেই, মূল্য নেই। আমি আমার স্বামীকে এভাবে বলতেই আমার স্বামী বলল, ঠিক আছে, তুমি যখন অর্ডার দিয়েছই, তখন আমি 2-1 সপ্তাহের মধ্যে দেখি জমিটা বিক্রি করে বিদেশ যাওয়ার মতো ব্যবস্থা করি। তারপরে বন্ধুরা এভাবেই সপ্তাহখানিক যেতেই আমার স্বামী একজনের কাছে হুট করে 10 লাখ টাকা 4 কাঠা জমি বিক্রি করে দিল। আমার হাতে টাকাগুলো নিয়ে এসে দিল, কারণ সে আজো বাজো কোনো খরচ করতো না, একটা সিগারেট বেরেও খায় না। আমার স্বামীটা খুবই ভালো। 10 লাখ টাকা যেন আমার হাতে সম্পূর্ণ গুণে আমার কাছে বজদি দিল। বলল, শোনো, আমি আগামীর কাল থেকে বিদেশ যাওয়ার যা যা ব্যবস্থা সব কিছু করে ফেলবো, কারণ আমার তাড়াহুড়া করে যেতে হবে, না হলে এদিকে যে বাড়িতে একটা টাকাও নেই, দেখি কয় লাখ টাকা লাগে। তখন আমার স্বামী চলে গেল বিদেশের কাগজপাতি এটা ওটা সারতে। আমার যেন স্বামী বিদেশ যাওয়ার কথা শুনে মনটা খুবই খারাপ হয়ে আছে, যে সামান্য মাত্র 6-7 মাস বিয়ে হয়েছে, এভাবে যদি আমার স্বামীটা বিদেশ চলে যায়, আমি যে কি করবো না, এত বড় বাড়ি একা একা সারা রাত আর দিন, কারণ এটা তো বাংলাদেশ না,
বিদেশের বাইরে গেলে, কারণ সে তো আর সহজে আসতে পারছে না। অনেক কিছু ভাবতে লাগলাম। এভাবেই কয়েকটা দিন আমার স্বামীর সঙ্গে রাতে শুয়ে শুয়ে গল্প করতাম আর ভাবতাম। আমার স্বামী শুধু আমাকে মাথায় হাত দিয়ে বলতো, টেনশন করার দরকার নেই, ওপরে আল্লাহ আছে, সব কিছু ঠিক হয়ে যাবে। এভাবেই বন্ধুরা আমার স্বামী 10-12 দিনের মধ্যে সব কিছু একেবারে কমপ্লিট করে ফেললো। অবশেষে যেদিনকে যাবে তার আগের দিনকার ঘটনাটা তোমাদের বলছি। হঠাৎ সব কিছু যেন সিদ্ধান্ত হয়ে গেল আগামীকাল সে চলে যাবে, কিন্তু একটা রাত আর মাঝে আছে, কারণ স্বামী স্ত্রীর একটা মহব্বত ভালোবাসার তো সব কিছুরই একটা আছে। তাই আমার স্বামী ওই রাতে আমাকে কাছে নিয়ে যেন নানান রকমের গল্প শোনালো। অবশেষে বন্ধুরা রাত যখন 12টা বেজে গেল, তখন আমার স্বামী যেন লাইটটা বন্ধ করে আমাকে যেন নতুন বইয়ের মতো আবার আদর যত্ন করতে লাগলো। তখন আমি বললাম, আচ্ছা তুমি বাসর ঘরে যেটা বলেছিলে বা যেটা আমার সঙ্গে হয়েছিল, যেন আমি আজকে 6-7 মাস পর সেই সোহাগ আদরটাই পেলাম। কারণ তুমি চলে যাচ্ছ, প্লিজ আমাকে আরও একটু আদর করে যাও না। কারণ বন্ধুরা আমি একটা যুবতী, হ্যান্ডসাম মেয়ে, আমার স্বামী কবে আসবে কি না আসবে, স্বামী স্ত্রীর বিষয়টা বন্ধুরা বুঝতেই তো পারছো। আমার স্বামী যেন ওই রাত্রে 3-4 বার আমাকে লাইট বন্ধ করলো, অফ করলো। এভাবেই আমি মাঝে মাঝেই আমার স্বামীকে খুব আদর যত্ন করতে লাগলাম। এভাবেই আমার সকাল হলো, আর আমার স্বামীটা বিদায় নিয়ে আমার কাছ থেকে কান্নাকাটি করতে করতে চলে গেল। কিন্তু আমি আর বাড়িতে যেন একা একা থাকতে পারছি না, কারণ আমার স্বামীটা চলে গেছে, এইদিকে আমার পেটে বাচ্চা, আর 2-1 মাস গেলেই বাচ্চাটা যেন দুনিয়ার উপরে আসবে। তাই বন্ধুরা এভাবেই আমার স্বামী কয়েক মাস যেতেই দুনিয়াতে আমি সন্তান প্রসব করলাম, যেন একটা ফুটফুটে কন্যা সন্তান হয়েছে। এত সুন্দর, যেন আমার মতোই চেহারা, আমার যেরকম চেহারা আমার মেয়েটার চেহারাও যেন এভাবে, কিন্তু হাত পাগুলো যেন তার বাবার মতোই হয়েছে, অনেক উঁচু লম্বা। এই বয়সে খুবই হ্যান্ডসাম, কারণ মাত্র 7-8 দিনকার মেয়েটা যেন খুবই হ্যান্ডসাম, আর এত সুন্দর দেখতে আমার মেয়েটা, যেন আকাশের চাঁদ আমাদের কোদে এসে ভেঙে পড়েছে। তারপরে বন্ধুরা কয়েকটা দিন যেতেই আমার স্বামীকে আমি ফোন দিলাম, বললাম তোমার কন্যা সন্তান হয়েছে, কত সুন্দর একটা কন্যা হয়েছে, তুমি দেখলে অবাক হয়ে যাওয়া। তখন আমার স্বামী যেন আনন্দে একেবারে উৎফুল্ল হয়ে পড়েছে, বলল আজকে আমি একটু ভিডিও কলে তোমার সঙ্গে কথা বলবো, আর আমার মেয়েটাকে দেখাও তো, তোমার কোনো সমস্যা হয় নাই তো? কারণ তোমাকে নিয়ে আমার অনেক টেনশন, যে বাচ্চা কাচ্চা হতে যায় কি না কি হবে, কারণ আমি তোমার একমাত্র স্বামী, আমি তোমাকে এই বিদেশে এসেও যেন ভুলতে পারছি না, কারণ এখানে অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে, তারপরে জানো তোমার মতো মুখ, তোমার মতো রূপ জৈবন আমি কারোর মধ্যেই দেখতে পাই না। আর আমি ওইদিকে ওইভাবে তাকাও না, কারণ অনেক পুরুষ এই বিদেশে আসে অনেক কিছু, অনেক নারীর সঙ্গে অনেক কিছু জড়িয়ে আছে, কিন্তু আমি তোমার মুখের দিকে তাকিয়ে কোনো কিছুই করি না। ঠিক আছে, একটু ভিডিও কলে দেখাও তো। তখন বন্ধুরা আমার মেয়েটাকে আমার স্বামীকে দেখাতে লাগলাম, আমার স্বামী যেন খুশিতে একেবারে হয়ে পড়ছে। তারপরে বন্ধুরা এভাবেই অনেকক্ষণ দেখে দেখে অবশেষে আমাকে বললো, ঠিক আছে তুমি বাচ্চাটা নিয়ে এভাবেই সংসার আস্তে আস্তে করো, আর আমি এইদিকে বাইরে থেকে তোমাকে এই সামনের মাসে অনেকগুলো টাকা পাঠিয়ে দেবো, তুমি টেনশন করো না, কারণ আমি তোমাকে কিছু তো টাকা দিয়ে আসছি, এইভাবে তো চলতে থাক, তারপরে এই মাসটা গেলেই আমি তোমাকে দেখবো অনেকগুলো টাকা পাঠিয়ে দেবো। এভাবেই আমার স্বামী ফোনটা কেটে দিল। তারপরে বন্ধুরা আমার মেয়েটা আস্তে আস্তে বড় হতে লাগলো, আর আমার স্বামীটা প্রতি মাসে 2 লাখ 3 লাখ 2.5 লাখ করে এভাবে টাকা পাঠায়, যেন টাকার পাহাড় হয়ে আসেছে। কারণ এভাবেই 10টি বছর চলে গেল। হঠাৎ একদিন আমার স্বামী ফোন করে বলল, আমি বাড়িতে আসছি। তখন যেন আমার মনটা উতাল পাতাল হয়ে গেছে, যে তুমি হুট করে বাড়িতে আসছো, কয়দিনকার জন্য আসছো? তখন আমার স্বামী বলল, মাত্র 15-16 দিন। এইভাবেই বন্ধুরা আমার স্বামী কয়েকটা দিন পরেই আমার বাড়িতে চলে আসলো, যেন আমি আগের সেই সুখটা আবার ফিরে পেলাম আমার স্বামী আসাতে। আমাকে যেন এই 15 দিনে 15 বারই আমার সঙ্গে বন্ধুরা বুঝতেই তো পারছো। তারপরে এভাবেই সুখের সংসার যেন আমার চলতে লাগলো। 15 দিন যখন পার হয়ে গেল, আমার স্বামী আমার কাছ থেকে বিদায় নিয়ে আবার এই 10টি বছরের জন্য চলে গেল, আর আমাকে বলে গেল 10 বছর থেকে যখন এত লাখ টাকা গুছাইছি, আর 10টা বছর কষ্ট করে আসি, মেয়েটাও বড় হোক,
তারপরে আসে বিয়ে শাদি টাদি দিয়ে একবারেই থাকবো। তখন আমি বললাম ঠিক আছে, একা একা থাকতে একটু কষ্ট হয় তো, যেহেতু মেয়েটার বয়স 10 বছর হয়ে গেছে, আর 10টা বছর গেলে বা 8-9টা বছর গেলে তো বিয়ের বয়স হয়ে যাবে আমার মেয়েকে। অবশেষে বন্ধুরা আমি হাই স্কুল থেকে কলেজে ভর্তি করে দিলাম। মেয়েটাও প্রায় অনেক বড় হয়ে গেছে, দেখতে যেন খুবই হ্যান্ডসাম, আমার মতোই হয়েছে বন্ধুরা। এইভাবেই আবার আমার স্বামীর যেন আরও 8টি বছর বিদেশ থাকা পূর্ণ হয়ে গেল। হঠাৎ একদিন আমার মেয়ে কলেজ থেকে এসে আমাকে বলছে, আচ্ছা মা, আমার তো কলেজের লেখাপড়া শেষের দিকে, এখন যে কী করি, কারণ আমার তো ভালো লাগে না, তুমি তো জানো আমি একটু অসুস্থ, মাঝে মাঝে যেন আমার মাথাটা খুব ঘোরে আর কেমন যেন লাগে। তুমি তো দেখোই আমি মাঝে মাঝে মাথা ঘুরে যেন বিছানায় পড়ে থাকি। আমার বাবার এত টাকা পয়সা, কিন্তু কোনো ডাক্তার রোগ ধরতে পারে না কে। আর মা, আমি না একটা ছেলেকে খুব ভালোবেসে ফেলেছি কলেজ লাইফে, কারণ ছেলেটি আমার সঙ্গে লেখাপড়া করে, কিন্তু এখনও চাকরি বাকরি হচ্ছে না, বেকার। কিন্তু আজ 2টা বছর কলেজে থেকে ছেলেটিকে আমার খুব পছন্দ হয়েছে। তখন আমি আমার মেয়েকে বললাম, ভালোবাসা করছো সমস্যা নেই, কিন্তু ছেলেটা যে বেকার। তখন আমার মেয়ে আমাকে বলল, শোনো মা, ছেলেটি বেকার হলো আমার খুব পছন্দ, কারণ ছেলেটি বাবার মতো খুব হ্যান্ডসাম, মোচো লম্বা, অনেক ফিটিস চেয়ারার ছেলেটি, কারণ এই জন্যই আমি তার সঙ্গে প্রেম করেছি, ভালোবেসেছি ছেলেটাকে। তোমরা যদি ওই ছেলেটির সঙ্গে আমাকে বিয়ে না দাও মা, তাহলে কিন্তু আমরা পা দিয়ে চলে যাব। তখন আমি আমার মেয়েকে বললাম, তুই আমার একমাত্র মেয়ে, তোর জন্য যত টাকা পয়সা এটা ওটা করা লাগে সব কিছু করব, ঠিক আছে? কারণ আমার বেকার জামাইটাই কি হয়েছে, তোর বাবা এতকাল বিদেশ থেকে আজ 20টা বছর প্রায় বিদেশ থাকে, অনেক টাকা পয়সার মালিক, আমাদের ব্যাংকে প্রচুর টাকা আছে, শুধু বাড়ি গাড়ি করি না। তোর বাবা এসে কি বলবে, তোর বাবা এসে সব কিছু ঠিক করবে, তাই আমি কোনো কাজেই হাত দিই না। এই 3 সেট বাড়িতে, তারপরেও কি পাকা বাড়িছে, কম সুন্দর নাকি বল? তখন আমার মেয়ে আমাকে বলল, মা, এসব সৌন্দর্য দেখে তো কোনো লাভ নেই, আমার তাড়াহুড়া করে একটু বিয়েটা দিয়ে দিলে আমি যেন ছেলেটার সঙ্গে সবসময় থাকতে পারি, কারণ আমার অনেক বয়স হয়ে যাচ্ছে, আমার যেন কোনো কিছু ভালো লাগে না। তখন আমি আমার মেয়েকে বললাম, শোনো মা, ঠিক আছে, আজকালের মধ্যে তোর বাবাকে আমি ফোন দেব, কারণ তোর বাবা যদি না জানে এভাবে আমি হুট করে তোদের বিয়ে দিয়ে দিই, তাহলে তোর বাবার মনটা খারাপ হবে, কারণ তুই তোর বাবার একমাত্র মেয়ে, সোনা মেয়ে, জাদু মেয়ে। আমি আজকালের মধ্যেই তোর বাবাকে ফোন দেব, 2টা দিন ধৈর্য ধর। তখন আমার মেয়ে বলল, ঠিক আছে মা, যত তাড়াতাড়ি পারো বাবাকে ফোন দিয়ে জানাও, কারণ আমার আর ভালো লাগে না, আমারও একটা বয়স হয়ে যাচ্ছে, এভাবে কি ভালো লাগে। তখন আমার মেয়েকে বললাম, থাম তো, আমি তো বলছি ফোন দেব, তোর ধৈর্য নাই কেন, এত অধৈর্য হচ্ছিস কেন, আমি তো এই রকম মেয়ে কখনো দেখি নাই। এইভাবেই আমি আমার মেয়ের সঙ্গে কথা বলে তার বাবাকে সেই দিনকেই সন্ধ্যার সময় ফোন দিয়ে জানিয়ে দিলাম, তোমার মেয়ে একটা ছেলেকে খুবই ভালোবাসে, কিন্তু বিয়ে করার জন্য পাগল হয়ে আছে, কিন্তু ছেলেটি বেকার, কি করব বলো তো? তখন মেয়েটির বাবা বলল, আমার স্বামী বলল, সমস্যা নেই, আমি তো 15 দিন পরে চলে আসছি, মেয়েকে একটু ধৈর্য ধরতে বলো, বেকার আছে তাই কি হয়েছে, ছেলেটি হ্যান্ডসাম হলেই হবে, কারণ আমার মেয়েটি তো খুবই হ্যান্ডসাম। এভাবেই আমার স্বামীকে আমি বলতে লাগলাম, আর আমার স্বামী আমাকে বোঝাতে থাকলো। অবশেষে বন্ধুরা 15 দিন পর আসতে যখন চেয়েছে, তখন আমার স্বামী এইভাবে 15টা দিন পর আমার বাড়িতে এসে পুষিয়ে গেল, যে আমার কি সুখ লাগছে। আবার 8-9 বছর পর আমার স্বামীকে বিদেশ থেকে এসে আসা দেখে আমি যেন খুবই আনন্দিত, কারণ আমি ওভাবে আনন্দ করতে পারছিলাম, কারণ ঘরে একটা বিবাহযোগ্য মেয়ে আছে, তার সামনে তো আর অন্য কিছু করা যায় না। তাই বন্ধুরা এভাবেই আমার স্বামীর সঙ্গে গল্প অভিযোগ করে সারা দিনটা চলে গেল। তারপরে সন্ধ্যা ঘরে হয়ে এলো, এবং আমার স্বামী আমাকে বলছে, শোনো, আমি তো বিদেশে আর যাব না, সব কিছু বাইরে থেকে নিয়ে একেবারে তোমার কাছে চলে এসেছি। তখন যেন আমার মনটা আরও ভালো লাগতে লাগলো। তখন আমার স্বামীকে আমি বললাম, শোনো, এ কথাটা আগে বলা যায় না, কারণ তুমি একবারে চলে এসেছো, আমি জানি আবার মনে হয় চলে যাবে। তখন আমার স্বামী বলল, তোমাকে ছাড়া আর কতদিনই থাকা যায়, কারণ তোমাকে নতুন অবস্থায় এভাবে থুয়ে গিয়েছি, 6 মাস মাত্র তোমার কাছে ছিলাম, আর মাঝে 10 বছর পরে এসে 10-15 দিন থেকে গিয়েছি, এভাবে কি কখনো স্বামী স্ত্রীর শান্তি মেলে? তোমার কারণ একটা জীবন, আর তুমি আমার স্ত্রী, তোমাকে যদি আমি আদর সোহাগ ভরে না দিতে পারি,
তাহলে আমি কিসের স্বামী? আমার স্বামীর কথাটা শুনে যেন আমার খুব ভালো লাগলো। তারপরে হঠাৎ করে আমার মেয়েটাকে ডাক দিল, মা শাপলা, এদিকে আয় তো। তখন আমার মেয়ে আমার কাছে চলে আসলো। ঘরের মধ্যে এসে তার বাবা বিদেশ থেকে তার জন্য মোটা মোটা স্বর্ণের চেন, আংটি, দুল, এগুলো যেন মেয়ের সব কিছু একেবারে ওই দেশ থেকেই নিয়ে আসছে। অনেক টাকা পয়সার মাল, কারণ আমার স্বামী আর বিদেশ যাবে না। আমার মেয়েটি ওইগুলো দেখে যেন পাগল হয়ে গেছে, বলছে সবই আমার বাবা। তখন তার বাবা বলল, হ্যাঁ মা, তোর জন্যই, কারণ তুই আমার একমাত্র মেয়ে। আমি আজ 20টা বছর তোকে ভালোভাবে দেখি না, আদর করতে পারি না, কোলে তুলতে পারি নাই, তুই এভাবে এত বড় হয়ে গেছিস। কত সুন্দরী একটা আমার মেয়ে। তারপরে বন্ধুরা, এভাবেই সব কিছু আমাদের পরিবারে আমার স্বামী এসে যার যার জিনিস তাকে তাকে বুঝিয়ে দিল। এভাবেই অনেক রাত হয়ে গেল, প্রায় রাত 12টা বেজে গেল। তখন আমার মেয়ে আমাদের বলল, আচ্ছা বাবা মা, তোমরা গল্প করো, আমি একটু আমার রুমে গিয়ে রেস্ট নিই, কারণ অনেক রাত হয়ে গিয়েছো, তো তাই সকাল হলে তোমাদের সঙ্গে গল্প করব। তারপরে বন্ধুরা, মেয়েটি কথা বলে রুম থেকে চলে গেল। আর আমার স্বামী যেন বাইরে থেকে এসে আর রাস্তাঘাটেও গেল না, কারণ আমাকে খুবই ভালোবাসে। এভাবেই খাওয়া দাওয়া করে আবার আমার স্বামীর সঙ্গে আমি বিছানায় চলে গেলাম। সে যেন আমাকে বাসর রাতে যে সুখটা দিয়েছিল, যেন আমি আজ 8-9 বছর পরে আবার সেই সুখটাই ফিরে পাচ্ছি। কারণ আমার যে কি অনুভূতি হচ্ছে, কি ভালো লাগছে বন্ধুরা, যেন আমার স্বামী আজ 8-9 বছর পরে সে আমাকে যেন সুখে শান্তিতে একেবারে জীবনটা ভরে দিল। আমার খুবই ভালো লাগতেছিল। এভাবেই যেন আমার স্বামীটা আর বাইরে গেল না, আমাকে মাঝে মাঝেই এভাবেই আমাকে সুখে শান্তিতে ভরপুর করে দিত। তারপরে বন্ধুরা, হঠাৎ একদিন ওই ছেলেটি আমাদের বাসায় চলে আসলো, যে ছেলেটি আমার মেয়েকে ভালোবাসে। যেন কয়েকটা দিন কলেজ বন্ধ থাকাতে ছেলেটি আমার মেয়েকে খুবই ভালোবাসে। এভাবেই চলে আসলো। আমি আর আমার স্বামী বারান্দাতে বসে গল্প করছি। তখন ছেলেটি এসে বলল, আচ্ছা এটা কি শাপলার বাড়ি? তখন আমরা বললাম, হ্যাঁ এটা শাপলার বাড়ি, আমরাই শাপলার বাবা মা। তারপরে বন্ধুরা, তখন আমি ছেলেটিকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা বাবা তুমি কে? হঠাৎ আমার বাড়ির মধ্যে আর শাপলার কথা বলছো? তখন ছেলেটি মিষ্টি করে আমার সঙ্গে কথা বলল, আমি সাগর, আপনার মেয়েকে খুব পছন্দ করি, একই কলেজে পড়ি, তো তাই কলেজ বন্ধ, হয়তো আপনাকে কোনো কিছু বলে নাই। তখন আমি বললাম, হ্যাঁ সব কিছুই বাবা আমি শুনতে পেয়েছি মেয়ের কাছ থেকে, তাই দেখো তোমার হব শ্বশুরটাও চলে আসছে। তখন আমি বলতেই যেন মুখ ফসকে বেড়ে যেতে এই কথাটা, ছেলেটি যেন একেবারে লজ্জায় ভেঙে পড়ল। কিন্তু ছেলেটি দেখতে এত হ্যান্ডসাম, এত বড় একটা ছেলে, হ্যান্ডসাম ছেলে, কলেজে পড়ে। তারপরে যেন আমি জামাইয়ের কথা বলতে ছেলেটি যেন একটু মুখটা লজ্জাতে নিচু করে ফেললো। তখন আমি বললাম, শাপলা তো একটু পাশের বাড়িতে গেছে, ঠিক আছে তুমি একটু এখানে বসো, আমি শাপলাকে ডেকে দিচ্ছি। তারপরে বন্ধুরা, আমি শাপলাকে ডেকে এনে তার পাশে বসালাম। যেন আমার জামাই আর মেয়েকে দেখতে এত সুন্দর লাগছে, যেন দুইজনে হ্যান্ডসাম, তো খুবই ভালো লাগছে। তখন আমার স্বামী জামাইকে জিজ্ঞাসা করলো, হব জামাইকে, আচ্ছা তুমি কি করো, কি কাজ করো? তখন ছেলেটি বলল, আমি কোনো কাজ করি না, কারণ আমি লেখাপড়া শেষ করে এখন বেকার বসে আছি। চাকরির জন্য অনেক খোঁজাখুঁজি করছি, কিন্তু চাকরি মিলছে না, কারণ আমার বাবা মা বাড়িতে নেই, তো আমি দাদুর কাছেই মানুষ, তাই আমার দুনিয়াতে এখন কেউ নেই, দাদু কখন মরে যায়, তাই মনে করলাম যে বিয়ে থাওয়াটা করে যেটা সেটা করে খাবো। লেখাপড়া যেন কোনো মূল্যই পাচ্ছি না, কোথাও এত ঘোরাঘুরি করি, তাও যেন চাকরি মিলছে না। তখন আমার স্বামী জামাইকে বলল, শোনো তোমার টেনশন করার দরকার নেই, আমার একমাত্র মেয়ে, আমার এখানে আমার মেয়েকে তুমি যদি বিয়ে করো, সব সময় আমার তুমি ঘর জামাই হয়েই থাকবা। কারণ ঘর জামাই মানে যে ঘর জামাই ওটা না, তুমি আবার যেহেতু ছেলে সন্তান নেই, আমার একটাই মেয়ে বিয়ে করবা, তুমি এখানে এখন থেকে এখানেই থাকবা, আজকালের মধ্যে তোমাকে বিয়ে দিয়ে দেবো। ছেলেটি যেন ঘর জামাই থাকতে রাজি হলো না, বলল, না আমি এভাবে থাকতে পারবো না। তখন আমার মেয়েটা বলল, শোনো তুমি যতদিন বেকার থাকো ততদিন বিয়ে করে আমার বাড়িতেই থাকলে, তারপর একটা কাজ টাজ পেলে তুমি অবশ্যই তখন আমাকে নিয়ে চলে যাও অন্য কোথাও। তারপরে ছেলেটি রাজি হলো আমার মেয়ের কথা শুনো, কারণ আমার মেয়েকে সে প্রচণ্ড ভালোবাসে। আমার মেয়ে বিয়ের আগে এখনই যা বলছে সেটাই যেন ছেলেটা মেনে নিচ্ছে। তারপরে বন্ধুরা, এভাবে কয়েকটা দিন চলে গেল। হঠাৎ
আমার মেয়ের ধুমধাম করে ছেলেটির সঙ্গে বিয়ে দিয়ে দিলাম। এভাবেই সুখের সংসারটা যেন ভরে যেতে লাগলো। হঠাৎ একদিন আমার স্বামী তো বিদেশ থেকে আসছে বন্ধুরা, তোমরা তো জানোই। কারণ আমার স্বামী সুখে স্বর্গে যেন একেবারে 2-1 দিন পর পরই আমাকে যেন আগের মতোই ভালোবাসতো, আদর যত্ন করত। এভাবে আমরা যেদিনকে থেকেছিলাম আমার জামাই মেয়েও সেদিনকেই এভাবে এই রাতে থাকছিল। তাই আমি উঠে কলের উপরে যাচ্ছি গোসল করতে, আর আমার মেয়েটাও তখন কলের উপরে যাচ্ছে। তখন আমার মেয়েকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা জামাই, তোকে দেখি যেন একেবারে কি বলবো, তুই আমার মেয়ে, তুই যে প্রতিদিনই এভাবে গোসল করিস, কি বিষয় টিষয় কি? তখন মেয়ে তো মায়ের কাছে বন্ধুর মতো, তাই মেয়ে আমার কাছে সব কিছুই খুলে বলল। তখন বলল, মা তোমার জামাই খুব হ্যান্ডসাম তো, যেন আমাকে কোনো কিছু ছাড় দেয় না, সবসময় যেন আমার পিছিয়েই পড়ে থাকতে চাই। আর সে তো সবসময় বাড়িতেই বসে থাকে, যখন যা দরকার কাছে সবসময় থাকি, যেন সবসময়ই আমাকে আদর যত্ন করে। তাই আমি মা আজকে তোমার কপালেই পড়ে গেলাম। নাও ঠিক আছে, তুমি আগে গোসল করে নাও, তারপরে নাই আমি করব, কারণ তুমি তো রান্নাবান্না করতে যাবে। এভাবেই আমার মেয়ের সঙ্গে আমার বন্ধুত্ব হয়ে গেল। জানো, জামাই যখন যেটা করে আমার মেয়ে সেটাই এসে বলে। আর আমার জামাইটা দেখতে এত সুন্দর, হ্যান্ডসাম, খুবই একেবারে একটা সুপুরুষ। তারপরে বন্ধুরা হঠাৎ এভাবে সুখের সংসারে যেন আমাদের দুঃখের ছায়া নেমে এলো। কারণ আমার স্বামী বিদেশ থেকে এসে টাকার গরমে মাঝে মাঝেই যেন হঠাৎ হালকা হালকা এভাবে মদ পান করে আসতো, আর ঢুলে ঢুলে আসতো। আমি তখন মাঝে মাঝেই মেয়ে আর জামাই বুঝতো না, কিন্তু আমার কাছে যখন এসে থাকতো রাতে, তখন আমি একটু গন্ধ পেতাম। তখন আমি আমার স্বামীকে বলতাম, আচ্ছা তুমি কি মদ খাওয়া ধরেছ? তখন আমাকে বলল, হ্যাঁ আমি বিদেশ থেকে এটা একটু পান করতাম, আমার জানো এটা পান না করলে, মদ না খেলে কোনো কিছু ভালো লাগে না। তুমি কিছু মনে করো না, কারণ আমি তো তোমাকে সবসময় আদর্শ দিয়ে ভালোবাসি। তখন আমি বললাম, শোনো এটা কিন্তু খারাপ পথ, তুমি বাদ দিয়ে দাও, কখন কি হয়ে যায়। কারণ এখনকার এসব নেশাভানের জগৎটা ভালো না। দেখো না কত মানুষ মদ এইটা ওটা খেয়ে মারা যাচ্ছে যখন তখন। তখন আমার স্বামী বলল, না আমি সব কিছু ছাড়তে পারি, কিন্তু আমি মদ ছাড়তে পারবো না। কারণ আজ 9-10টা বছর আমি বিদেশে এভাবে মদ খেতাম, তোমাকে আমি কখনো বলি নাই, কিন্তু আজ কয়দিন বাড়িতে এসে খেতে পারি না, হঠাৎ খুবই নেশা হয়েছিল, তাই আমি খেয়ে এসেছি। তুমি যখন জেনে গিয়েছো, এখন থেকে এভাবে আমি কন্টিনিউ খেতেই থাকবো, কারণ না হলে তুমি বাঁচবো না। তখন আমি বললাম, ঠিক আছে তুমি যখন এভাবে, কিন্তু কেউ যেন বুঝতে না পারে যে অনেক মদ টদ খেয়ে মাতলামো করে বেড়াচ্ছ, এলাকার লোক কিন্তু তোমাকে খুব ভালো জানে, তাই এই বিষয়টা সবসময় মাথায় রাখবা। আমার স্বামী তখন বলল, ঠিক আছে তোমার কথা মোতাবেকই আমি চলবো। তারপরে বন্ধুরা এভাবে কয়েকটা মাস যেন এভাবেই চলতে লাগলো ভালোভাবেই, কিন্তু আমার স্বামী মাঝে মাঝে মদ খেয়ে আসতো, কিন্তু মানুষ বুঝতে পারতো না। হঠাৎ একদিন বন্ধুদের পাল্লায় পড়ে অনেক মদ খেয়েছে, জানো সে গ্রাম থেকে আসছে, সারা এলাকায় যেন বকাবাদ্য করতে করতে আসছে, যেন অনেক বকাবাদ্য করতে করতে আসছে। হঠাৎ আমি গেট খুলতেই, গেটটা খুলেই আমার বারান্দাতে এসে ধুপ করে পড়ে বারান্দার খুঁটির সঙ্গে মাথাটা লেগে যেন একেবারে ফেটে রক্তাক্ত হয়ে গেল, অনেক রক্তক্ষরণ হচ্ছে। আমি যেন ওটা দেখে পাগল হয়ে গেছি যে আমার স্বামী এত রক্তাক্ত হয়ে গেছে আর এত মদ খেয়েছে। আমাকে কথা দিয়েছিল আমি এমন নেশা করবো যেন মানুষ বুঝতে না পারে। আজকে কি নেশা করছে যে সে দাঁড়াতেই পারছে না, আর এসে এভাবে খুঁটির উপরে পড়ে মাথাটা যেন একেবারে খণ্ড বিখণ্ড হয়ে গেল। আমি কোনো কিছু দিশিমিশি না পেয়ে বন্ধুরা তাড়াহুড়া করে গ্রামের ডাক্তারের নাম্বার ছিল, এভাবেই ফোন দিলাম। গ্রাম্য ডাক্তার এসে তার মাথাটা দেখেই ওখানে চুলটা বেলেট দিয়ে ছেটে তাকে 7-8টা সেলাই করে দিল, আর বলে গেল, খুব সাবধান, নেক্সটে যেন এইভাবে মদটাত খেয়ে যদি মাথায় কখনো আঘাত লাগে, তাহলে কিন্তু আপনার স্বামীর কী হবে আমি বলতে পারছি না। এই বলে ডাক্তার চলে গেল। আমার যেন স্বামীর জন্য টেনশন একেবারে কোনো কিছুই ভালো লাগে না। এত টাকা পয়সা দিয়ে কী হবে যদি স্বামীই না থাকে। তারপরে বন্ধুরা এভাবেই স্বামীকে নিয়ে আমি যেন 2-1টা মাস বিছানায় পড়ে থাকলাম। হঠাৎ স্বামী সুস্থ হলো, আর আমি স্বামীকে বললাম, দেখো তোমার কাছ থেকে আমি সুখ নিতে পারি না আজ 2টা মাস, যেন আমার সবসময় টেনশন হয়। তোমাকে বারবার আমি নিষেধ করেছি যে এত এক্সেস মদ খেও না, তুমি একটা নিয়ন্ত্রণের মধ্যে থাকো, নিয়মের মধ্যে থাকো, তাহলে মানুষও বুঝতে পারবে না
তখন আমার স্বামী বলল, আমার কিছু বন্ধু আছে, সেদিনকে একটা অনুষ্ঠান ছিল, বন্ধুর বাড়ি বিয়ে তো, তাই একটু এক্সেস খেয়ে আমার মাথাটা ধরে গিয়েছিল, তাই এই কাজটা হয়ে গেল, ঠিক আছে, আমাকে মাফ করে দাও। হঠাৎ এভাবে সুস্থ হয়ে আবার যেন সে আবার হালকা হালকা করে খেতে লাগলো। আর ডাক্তার তো মানা করছে যদি কিছু হয়ে যায় তাহলে কিন্তু আর কুল পাবা না। তাই বন্ধুরা, আমি আমার স্বামীকে বারবার বলা সত্ত্বেও এভাবে কয়েকটা মাস যেতেই আবার যেন হঠাৎ একদিন এমন খাওয়া খেয়েছে যে গাড়ি আসতে লেগে ট্রাকের ধাক্কা খেয়ে সে একেবারে মাটিতে পড়ে সাথে সাথে মারা গিয়েছে। এই সংবাদটা আমার ফোনে হঠাৎ ফোন বাজলো। আমি ধরার পরেই একেবারে হু হু করে কান্নাকাটি করে ফেললাম। তখন আমার জামাই ছিল ঘরের মধ্যে, মেয়ে ছিল। তখন আমাকে এসে বলল, আচ্ছা মা, তুমি কান্নাকাটি করছো কেন, কি হয়েছে? তখন আমি বললাম, তোর বাবা আর পৃথিবীতে নেই। তোর বাবাকে বারবার বলেছিলাম এক্সেস মদ খেও না, এক্সেস মদ খেও না। অনেক মদ টদ খেয়েছিল, তাই পকেটের সেটটা ছিল। একজন পাবলিক আমাকে ফোন দিয়ে বলল, আপনার স্বামী আর বেঁচে নেই। তাই আমি এখন যে কী করি। তারপরে বন্ধুরা, অবশেষে আমার স্বামীর লাশটা যেন সন্ধ্যার দিকে বাড়িতে আসলো। গ্রামের লোক যেন নানান কথা বলছে। আপনার স্বামীকে তো আমরা ভালো জানতাম যে খুবই ভালো ছিল, কিন্তু এসব মদ, এসব কুক, এটা ওটা খেয়ে বেড়াতো। গ্রামের এক এক মানুষের এক এক রকম কথা, কারণ আমার স্বামী দুনিয়া ছেড়ে চলে গেছে। তারপরেও মানুষ যেন যেটা খারাপ খারাপই বলছে, ভালো যেটা সেটা বলবেই, কারণ এটা গ্রাম অঞ্চলের বিষয়। তখন একটা মুরব্বী হঠাৎ করে বলল, সে দুনিয়া ছেড়ে এখন চলে গেছে, এটা বলে লাভ নেই, যার কপাল নিয়ে সেই চলে গেছে, এভাবে সবাইকে একদিন যেতে হবে। তাই এত কথা না বলে তার কাজটা সম্পূর্ণ করে আসি। এভাবেই আমার স্বামীর লাশটা গোরস্থানে নিয়ে গিয়ে দাপন কাপন করে অবশেষে তারা বাড়ির দিকে রওনা দিয়েছে। আর আমি এদিকে বাড়িতে যেন আমার দুঃখের ছায়া নেমে এসেছে। তখন আমার জামাইটা খুবই ভালো ছিল, বলল, মা শোনো, টেনশন করার দরকার নেই, বাবা যখন নেই, বাবার এসব টাকা পয়সা তো অনেক কিছু আছে, আর আমি তো তোমার জামাই, কারণ আমারও তো কাজকর্ম নেই। এখন থেকে ওই টাকা কিছু খাটিয়ে আমি একটা শহরে দোকানপাট নিয়ে ব্যবসা করব, দেখবা অনেক আয় উন্নতি হবে, তোমার টেনশন করার দরকার নেই, আমি তো আছি। কারণ এখন শ্বশুর আব্বা নেই দুনিয়াতে, আর আমি তো তোমার এখন মনে করবা সবসময় এই জামাইটা আছে, এই ছেলেটা আছে। আমার জামাই জানো আমাকে যেন এই কথা বলে অনেক সান্ত্বনা দিল। তারপরে বন্ধুরা, এভাবেই কয়েকটা দিন যেতে থাকলো। জানো আমি একা একা রাতে ঘুমাতে পারি না, কেমন যেন লাগে, কারণ আমি আমার বিয়ে হওয়ার পরে স্বামীর সোহাগটাই যেন তেমন পেলাম না, কারণ এইভাবে 20টা বছর বিদেশ ছিল, কোনো দিনও ভালোভাবে আমি যেন আদর যত্ন পেলাম না। তারপরও স্বামীটা চলে গেল। আমি এখনও হ্যান্ডসাম যুবতী একটা মেয়ে, তোমরা বন্ধুরা স্ক্রিনে তো আমাকে দেখতেই পারছো, কারণ এভাবে তো আমি আর থাকতে পারি না। আজ কয়টা মাস হয়ে গেল, কোনো যেন আমার কিছু ভালো লাগে না, কারণ আমার তো একটা সব কিছুরই চাহিদা আছে। তারপরে বন্ধুরা, হঠাৎ একদিন এভাবেই সকাল হলো, জানো দুঃখের ছায়া নেমে এলো আমার পরিবারে। কারণ এদিকে তার বাবা মারা গিয়েছে প্রায় আজ 5-6 মাস। এই 5-6 মাস পরেই আবার আমার মেয়েটা হঠাৎ জামাই সকালে উঠে বলছে, আচ্ছা মা, তোমার মেয়েটা কথা বলছে না, কেমন জানো একেবারে অদ্ভুত, গাওটা ঠান্ডা। তখন আমি তাড়াহুড়া করে রুমের মধ্যে ঢুকেই দেখি আমার মেয়েটা দুনিয়াতে নেই। তখন জামাই আমাকে জিজ্ঞাসা করছে, ও আপনি এইভাবে আমাকে অসুখালা মেয়ের সঙ্গে বিয়ে দিয়েছিলেন, একটু জানাতে পারছিলেন না, এখন কি যে করি। তখন আমার জামাইকে আমি বললাম, শোনো বাবা, তোমার টেনশন করার দরকার নেই, যেহেতু আমার মেয়েটা তোমাকে প্রচণ্ড ভালোবাসতো। আমি অনেক ডাক্তার দেখাইছি আমার মেয়েকে, কারণ আমার মেয়েটার মাঝে মাঝে মাথাটা হ্যাং হয়ে যেত, কেমন যেন এইভাবে উঠানে এখানে ওখানে পড়ে যেত, আর ঘরের মধ্যে শুয়ে থাকলে আর উঠতে পারতো না। তাই যে কয়টা দিন দুনিয়াতে বেঁচে ছিল, কারণ সেই কয়টা দিনই আমার ভালো লাগেছে। আবার এদিকে আমার স্বামী বেঁচে নেই, এদিকে এখন যে আমি একা হয়ে গেলাম, কি যে করি। আমি যেন মেয়ের লাশটা বুকে নিয়ে হাও মাও করে কাঁদছি, অনেকক্ষণ কাঁদছি। তখন গ্রামের লোক চারপাশে থেকে জড়ো হয়ে গেল যে আচ্ছা, হঠাৎ এই বাড়িতে অনেক কান্নাকাটি হচ্ছে, আমরা শুনতে পাচ্ছি বাইরে থেকে, অনেক মানুষ জোগাড় হয়ে গেল। তখন বন্ধুরা আমাকে এসে জিজ্ঞেস করলো, আচ্ছা তোমার মেয়েকে ডাক্তার দেখাওনি? তখন আমি বললাম, হ্যাঁ অনেক টাকা দিয়ে অনেক খরচ করছি, কিন্তু কোনো ডাক্তার কোনো রোগ ধরতে পারি নাই। তাই এভাবেই আমার মেয়েটা আজ মাথার বিদনাতেই দুনিয়া ছেড়ে চলে গেল।
তখন গ্রামের লোক বলল, শোনো মা, যার যার কপাল নিয়ে শেষে পৃথিবীতে এসেছে, আবার কিভাবে যাবে আর কিভাবে থাকবে সেটা একমাত্র আল্লাহ জানে। যাই হোক, আজকে এই 6 মাস আগে তোমার স্বামী মারা গিয়েছে, এখন তোমার মেয়েটাও গেল, এখন সংসারে তুমি আর জামাই ছাড়া তো কেউ থাকলো না। তখন আমি বললাম হ্যাঁ। তখন গ্রামের লোক বলল, শোনো বাবা, আমার জামাইকে বলল, শোনো বাবা, কারণ তোমার শাশুড়ির তো আর কেউ থাকলো না দুনিয়াতে, এখন থেকে তুমি তার ছেলে হয়ে এ বাড়িতেই থাকো, দরকার হলে তোমাকে আবার বিয়ে থাওয়া দিবে, কিন্তু তোমারও শুনছি যে বাড়িতে কেউ নাই, দাদুর কাছে মানুষ হয়েছ, তাই তোমার এই শাশুড়ির কাছে থেকো, কারণ তোমার শাশুড়ির টাকা পয়সার অভাব নেই, তোমাকে ভালো দেখে একটা বউ এনে দিবে। তখন আমার জামাই গ্রামের মানুষের কথা শুনে রাজি হয়ে গেল, বলল, এখন থেকে এই সংসারের সব দায়িত্ব আমার। জানো, কোনো কিছুই আমার শ্বশুর আব্বা যেভাবে পালন করতো, আমার শাশুড়ির সব কিছুর দায়িত্ব এখন আমার। আমি জানো আমার জামাইয়ের কথা শুনে মুগ্ধ হয়ে পড়লাম। তারপরে বন্ধুরা, এভাবেই কয়েকটা দিন যেতেছিল, কিন্তু আমার কোনো কিছুই যেন ভালো লাগে না। এভাবেই বিছানায় শুয়ে শুয়ে যেন স্বামী মারা গিয়েছে, মেয়েটা দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, মারা গিয়েছে, যেন সব কিছু বিছানায় শুয়ে ভাবছি। কিন্তু হঠাৎ যেন কি একটা চিৎকার আমার কানে এসে বাজলো, যেন তখন দুপুরবেলা আমি যে কি যেন একটা শুনলাম, আবার যেন কান পেতে বসে থাকলাম, মাঝে সাঝে একটা চিৎকারের আওয়াজ আসছে। তখন আমি তাড়াহুড়া করে রুম থেকে বের হয়ে গেলাম, যাই দেখি জামাইয়ের ঘরে জামাই এভাবে কাকতি মিনতি করছে, কেমন যেন অস্থিরতা বোধ করছে। আমি সরাসরি গিয়ে জামের রুমে বসেই, খাটের উপরে বসেই জামার গায়ে হাত দিয়ে দেখি একেবারে আগুনের মতো গরম, অনেক জ্বর আসছে। তখন কেন হাতটা অনেক কাঁপাকাঁপি করছে, গাওটা কেমন একেবারে আগুনের মতো হয়ে আছে। তখন আমি বললাম, আচ্ছা তুমি কেমন বা ছেলে বাপু, তুমি আমাকে বলবে না এত জ্বর তোমার গায়ে? দাঁড়াও দাঁড়াও, আমি এখনই পটি করে আনছি। তখন আমি বাথরুমের উপর থেকে সব কিছু পানি চুনে নিয়ে এসে একেবারে তাকে কপালে জল পটি করতে লাগলাম। আর জামাইকে বললাম, আমার কি টাকা পয়সার অভাব আছে? তুমি বলবে না আমার যে এত জ্বর আসছে? তখন জামাই আমাকে নরম সুরে বলল, যেন অনেক জ্বর, কথাই বলতে পারছে না, বলছে, মা, আমার যে জ্বর আসছে, আমি যে আপনাকে ডাক দেব সেই শক্তিটুকু আমার ভিতর নাই, তাই আমি যেন কোনো কিছুই ভালো লাগছে না, কারণ আমি দেখেন ভাত রেখে গিয়েছেন, ভাতও খেতে পারি না, আমি যেন ওষুধ পানি না খেলে বাঁচবো না। তখন আমি জামাইকে বললাম, তুমি যদি না বাঁচো, আমার স্বামীটা চলে গেল, মেয়েটা চলে গেল, এভাবে তুমিও যদি দুনিয়া ছেড়ে চলে যাও, আমি কাকে নিয়ে থাকবো? তখন যেন আমি তাড়াহুড়া করে আমার ফোনটা শোকেসের উপরেই ছিল, নিয়ে এসে ডাক্তারকে ফোন দিলাম। ডাক্তার এসে তাড়াহুড়া করে বলল, অনেক জ্বর তো। তখন আমি বললাম, যত টাকা পয়সা লাগে আমি দেব, জামাইটাকে সুস্থ করে তোলেন। ডাক্তার এসে ওই দিনকেই একেবারে সব পাওয়ারের ওষুধ বড়ি টড়ি দিয়ে গেল। আমি জামাইয়ের অসুস্থতা দেখেই যেন এভাবেই না খেয়ে দে জামাইয়ের পাশেই একটু কাত হয়ে ঘুমিয়ে ঘুমিয়ে কখন যে ঘুমিয়ে পড়েছি। আর এদিকে তো জামাই জ্বরের খুবই জ্বর, এদিকে ডাক্তার ওষুধ দিয়ে গেছে। জামাই একটু মনে হয় যত সম্ভব ভালো লাগতেছিল, অর্ধেক রাত্রি টের পেয়েছে। আর আমি তো এভাবে না খেয়ে দিয়ে জামার টেনশনে জামাইয়ের পাশে যে কখন শুয়ে পড়েছি বন্ধুরা, আমি বুঝতে পারিনি। তারপরে বন্ধুরা, এভাবেই আমি জামাইয়ের পাশে সারা রাত শুয়েছিলাম, কিন্তু সকালে উঠে দেখছি পাশে জামাই নেই। ঘুম ভাঙতেই আমি তখন চিন্তা করছি, কী ব্যাপার, আমার সব এইরকম গায়ের কাপড় চোপড়ে এরকম এলোমেলো এভাবে হয়ে আছে কেন? তখন জানো আমার ভিতরটা কেমন ভালো লাগতেছিল। তখন আমি মনে মনে ভাবলাম, হয়তো জামাইয়ের অনেক জ্বর, এই জ্বরটা ভালো হয়ে যাওয়ার পরে যেন একটু মাথা টাথা এলোমেলো হয়ে গিয়েছিল। কারণ আমার মেয়ের কাছ থেকে তো আমি সব কিছুই শুনছি, কারণ ও প্রতিনিয়ত না থাকলে ওর ভালো লাগে না, কারণ একটা হ্যান্ডসাম ছেলে এভাবেই মনে হয় আমার কাছে। যাই হোক, যেটাই হোক হয়েছে, তাই আমার জামাইটা দেখছি সকালে উঠে আমার কাছে নেই, কলের উপরে চলে গিয়েছে। তখন আমি এভাবেই আমার অগোছালো কাপড় দেখে আমি বুঝতে পারলাম, কারণ সে একটা ইয়াং যুবতী ছেলে, তার বিষয়টা তার কাজটা সে করে গেছে, কিন্তু এখন কি করার, সব কিছু যে শেষ হয়ে গেছে। আমি তো আর সে জামাই হয় কিছু তো বলতেও পারছি না, আমিও কোনো কিছু যেন বুঝতে পারি নাই বন্ধুরা। এভাবেই জামাই কলের উপর থেকে গা হাত পা ধুয়ে ঘরের মধ্যে প্রবেশ করছে। তখন আমার মুখের দিকে তাকিয়ে যেন জামাইটা মুচকি হাসি দিচ্ছে। তখন আমি বললাম, আচ্ছা
তোমার কি হয়েছে? তুমি এরকম হাসছো কেন? জ্বর কি ভালো হয়ে গেছে? তখন আমাকে বলল, শোনো আর, তোমাকে কাছে পেয়ে না আজকে আমার সম্পূর্ণ জ্বর ভালো হয়ে গিয়েছে। কারণ তুমি সারা রাত আমাকে যেভাবে আদর যত্ন করেছো, সেই আদর যত্ন যেটুকুই করেছো সেটুকুই আমি যেন সুস্থ হয়ে গিয়েছি। কারণ যেসব ডাক্তার ওষুধ দিয়ে গেছে, ওই পাওয়ারের ওষুধ তো আমি সারা রাত সব একেবারে সুস্থ হয়েছিলাম। আর তুমি যে কখন এভাবে আমার পাশে ঘুমিয়েছ, যাই হোক, কোনো কিছু হয়তো ভুল কারণে ভুল সাথে হয়ে গেছে, আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি আপনার মেয়ে মনে করেই আপনার সঙ্গে আর কি বলবো। তখন বলল, ঠিক আছে, সমস্যা নেই, যেহেতু আমি একটা ইয়াং যুবতী মেয়ে, তোমার প্রয়োজন যদি তুমি এভাবে তোমার কাজটা চালিয়ে যাও, দেখা যাচ্ছে আমারও ভালো লাগলো, তোমারও ভালো লাগলো। আর এই বাড়িতে তুমি আর আমি ছাড়া তো কেউ নেই, ঠিক আছে? সংসারের এইভাবে দেখাশোনা করলে, আমাকে সবসময় এভাবে দেখলে, একটু মায়ের আদর টাদর স্নেহ, যেহেতু আমি তোমার শাশুড়ি, সব কিছু তো তোমারই দায়িত্ব এখন। যেহেতু তুমি সবাইকে বলেই দিয়েছো আজ থেকে আমার শাশুড়ির দায়িত্বটা আমিই নিচ্ছি, সব কিছুর দায়িত্বই তো তোমাকে নিতে হবে। বন্ধুরা, এভাবেই আমার জামাই মাঝে সাঝেই এসে আমার রুমেতে আমাকে সারা রাত ধরে অনেক গল্প শোনাতো। কারণ আমার স্বামী বেঁচে নেই, আমার মেয়ে বেঁচে নেই। কারণ আমি জামার সংসারে থাকতে থাকতে অবশেষে বন্ধুরা এমন অবস্থা হয়ে গেল, তাই জামাইকে ছাড়া যেন আমার কোনো কিছুই ভালো লাগতো না। কারণ সে আমাকে স্বামীর আদর সোহাগ দিয়ে এভাবেই আমার সংসারে থেকে গেল। এভাবেই জামার সঙ্গে সংসার করতে করতে আমার জীবনটা পাড়ি দিয়ে ফেললাম। জামাইটাও আমার জন্য আর বিয়ে থাওয়া করলো না, কারণ জামাই বিয়ে করে কি করবে? কারণ এদিকে সব কিছুই তো, সব ভালোবাসাই আমার শাশুড়ির পাচ্ছে, তাই জামাইরা আর বিয়ে করলো না। আমার কথা মোতাবেক আমি জামাইকে যেভাবে চলতে বলতাম সেভাবেই জামাই আমার সঙ্গে চলতো। বন্ধুরা, আজকের গল্পটি শুনে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। কারণ এরকম গল্প নিয়ে আমি আগামীকাল আবার তোমাদের মাঝে হাজির হব। তাই বন্ধুরা তোমাদের কাছে আমি আবারও রিকোয়েস্ট করছি, আমার চ্যানেলে যদি তোমরা নতুন দর্শক হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে আশেপাশে বন্ধু আত্মীয় স্বজনদের দেখার সুযোগ করে দাও। তাহলে বন্ধুরা, আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সুখে থেকো, ভালো থেকো, পরিবারকে নিয়ে অবশ্যই ভালো থেকো। আর ছোট ছোট বাচ্চাদেরকে অবশ্যই শিক্ষার দিকে পাঠিয়ে দাও, কারণ শিক্ষাই জাতির মেরুদণ্ড। এই বলে আমার গল্পটা আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।